এই ভিডিওটা অনেক দিন আগের করা ছিল, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে ভিডিওটি চোখের সামনে আসলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, সেই জন্য ছোটো মোটো করে একটা আয়োজন করেছি। তো এই যে দেখুন, আমি এদিক দিয়ে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমি একাই সব কিছু সামলাই, ঘর দুয়ার গোছানো থেকে ছেলেকে খাওয়ানো পড়ানো সব কিছু আমার একা হাতে সামলাতে হয়। আমার ছেলেটা এত বড় হয়েছে, তারপরেও কিন্তু হাত দিয়ে খেতে চায় না, তাকে খাওয়িয়ে দিতে হয়। আর এখানে কিছু রান্না বাড়া আমি অলরেডি করে রেখেছি, মাছ ভাজি, আলু ভাজি, ডিম, তাছাড়াও বেগুন ভাজি, আর হলো এখানে পিঠা বানানোর জন্য গুঁড়ি রেখেছি, আর চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি। তো কে আসবে সেটা একটু পরেই বলছি। আমি এখানে কিন্তু খাসির মাংস রান্না করছি, তাছাড়াও কিন্তু গরুর মাংস রান্না করব, সেটা সবার শেষে চিতই পিঠা দিয়ে খাওয়া হবে। আর এখন আপাতত আমি খাসির মাংস আর পোলাও রান্না করব, মেহমান আসার পর চিতই পিঠা বানাবো। তো সেজন্য একটু পানি গরম করে নিচ্ছি, যাতে করে আমি চিতই পিঠার গোলাটা একটু ভিজিয়ে রাখতে পারি। তো আজকে আমার বাসায় আসবে হলো আমার হাজবেন্ডের অতি সুপরিচিত একজন মানুষ, খুবই কাছের একজন মানুষ। তো কে আসবে সেটা আমি একটু পরেই বলি। বাড়িতে মেহমান আসলে ভালোই লাগে, আর সেটা যদি হয় হাজবেন্ডের পরিচিত বা হাজবেন্ডের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, তাহলে তো আরও ভালো হয়। তো এই যে এদিক দিয়ে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, এদিক দিয়ে মাংস রান্না করছি, আর হলো একটু পর পর গিয়ে আমি ঘর দুয়ার গুছাচ্ছি। যেহেতু হঠাৎ করেই সে ফোন করেছে, সে নাকি আমাদের বাসায় বেড়াতে আসছে। মাত্র 2 ঘন্টার ব্যবধানে আমি সব কিছু একদম পরিপাটি করে রেডি করে তারপর হলো রান্না বাড়া শেষ করেছি। মানে একা হাতে কি রেখে কি করব বুঝতে পারছিলাম না। তার ফোন পাওয়া মাত্রই আমি দৌড়ে গিয়েছি রান্নাঘরে। যেহেতু রান্নাটা করতে একটু টাইম লাগবে, সেজন্য আগে রান্না বসিয়ে দিয়ে তারপর হলো ঘর গুছাচ্ছি। এদিক দিয়ে ছেলের ঘরটাও গুছিয়ে রেখেছি। সে এমন টাইমে ফোন করেছে, আমাদের সকালের নাস্তাটাও হয়নি। আবার এ কথাটাও বলেছে সে নাকি এসে দেরি করবে না, শুধু একটু দেখা সাক্ষাৎ করে কথা বলে চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমি এই বাড়িতে আসার পর যথাসম্ভব চেষ্টা করেছি আমার বাড়িতে কোনো মেহমান আসলে আমার সবটা দিয়েই তাদের আপ্যায়ন করার জন্য। আমি যখন শ্বশুর বাড়িতে ছিলাম তখন কোনো মেহমান আসলে আমার শাশুড়ি বলে দিতেন কী রান্না করতে হবে। আর এখন আমি সিদ্ধান্ত নেই কোথা থেকে কোনো মেহমান আসলে কী রান্না করব। আসলে পরিবেশ পরিস্থিতি মানুষকে কতটা পরিবর্তন করে দেয়। আমি যখন গ্রামে ছিলাম, আমাদের বাড়িতে মেহমান আসতেন আমার ননদ এবং ননদের মেয়েরা, তারাই ছিলেন আমাদের মেহমান। তারা আসলে আমি প্রায় সময়ই রান্নাঘরেই কাটাতাম, কারণ সকালের রান্না শেষ করতে করতে আবার বিকেলের রান্নার সময় হয়ে যেত। আমার আগে থেকে ইচ্ছে ছিল আমার ছোট্ট একটা সংসার হবে, আমার বাড়িতে মেহমান আসবে, আমি নিজের মন মতো করে রান্না করব, নিজের মন মতো করে মেহমানদের আপ্যায়ন করব। আল্লাহ পাক সেই ইচ্ছেটা আমার পূরণ করেছে, আলহামদুলিল্লাহ। এরকম একটা সুন্দর দিনই আল্লাহ পাকের কাছে চেয়েছিলাম। একটা মানুষের সুখে থাকতে গেলে খুব বেশি কিছু লাগে না, শুধু ছোট্ট একটা সুখের সংসার বাস, আর মনের মতো একজন জীবনসঙ্গী। এর বাইরে কি লাগে আপনারাই বলুন। আমার বিয়ে হয়েছে 1 যুগ পার হয়ে গেছে, আমরা 2 বোন, ভাই নেই। মাঝে মাঝে আমার বাবা আসতো আমাকে দেখতে, কিন্তু ওই রকম করে বাবাকে আপ্যায়ন করার সৌভাগ্য আমার হয়নি, হবেই বা কীভাবে। সংসারটা ছিলেন আমার শাশুড়ির, আমার না। আমার ছোট বোনের বিয়ে হয়েছে 2-3 বছর হয়। আমার বাবা বলে আমার বোনকে নিয়ে নাকি আমার মা বাবা একটু টেনশন করে না, যতটা টেনশন নাকি তারা আমাকে নিয়ে করে। অথচ আমার বিয়ে হয়েছে 1 যুগ পার হয়ে গেছে, তারপরেও নাকি আমার মা বাবার টেনশনের শেষ নেই আমাকে নিয়ে। ভালো রাখার মালিক আল্লাহ, আর আমার এই ভালো থাকার পেছনে পুরো ক্রেডিট আমার বাবার। আমি যখন আগে আমার বাবার কাছে কোনো দুঃখ প্রকাশ করতাম, আমার বাবা বলতেন ধৈর্য ধরে থাকো, এই দুঃখ সারা জীবন থাকবে না, আল্লাহ পাক সব কিছু একসময় ঠিক করে দেবে, তিনিই সঠিক সিদ্ধান্তকারী। তখন আমার বাবার কথা আমার ভালো লাগতো না, আমার মনে হতো আমার বাবা আমাকে ভালোবাসে না। আমাকে যদি ভালোই বাসতো তাহলে আমার দুঃখটা বুঝতো, কিন্তু না, এখন দেখি সত্যি আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। তখন যদি আমার বাবা আমাকে ভালো মতো না বুঝ দিতেন, হয়তো বা এতদিনে সব কিছু এলোমেলো হয়ে যেত। আমার বাবা একজন ধৈর্যশীল মানুষ, তার অনেক ধৈর্য।
আমার জন্য সে অনেক কথা শুনেছে, অনেক কিছু সহ্য করেছে। প্রত্যেকটা মেয়েরই ইচ্ছে থাকে তার শ্বশুরবাড়িতে তার মা বাবা আসবে, থাকবে, সে নিজে হাতে রান্না করে খাওয়াবে। সেই সৌভাগ্য আমার হয়নি, কারণ তখন আমি রান্না করতেই পারতাম না। কিভাবে মা বাবাকে রান্না করে খাওয়াবো? যাই হোক, এখন কিন্তু আমি পাকা রাঁধুনি হয়ে গেছি। এখন 20 জন মানুষের রান্না আমি এক হাতে রান্না করতে পারি, আলহামদুলিল্লাহ। তো এই যে বন্ধুরা, আপনারা আবার হয়তো বা ভাববেন আমার বাবার বাড়ি থেকে কেউ আসবে না, আমার হাজবেন্ডের সুপরিচিত একজন মানুষ আসবে, নিশ্চয়ই সেটা বলবো। তো এই যে এখন আমি পোলাও রান্না করছি। তো আজকে হলো পোলাও, খাসির মাংস, গরুর মাংস। আর গরুর মাংসটা হলো আমি পরে রান্না করব, এটা হলো চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য। আর খাসির মাংসটা রান্না করেছি পোলাও দিয়ে খাওয়ার জন্য। তো এখন পোলাও রান্নাটা শেষ হবে, তারপর যখন মেহমান আসবে তখন গরম গরম চিতই পিঠা, 3-4 রকমের ভর্তার আইটেম আর গরুর মাংস। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। আর আমার আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, রান্না বাড়া কিন্তু শেষের দিকে। রান্না বাড়ার পরেও কিন্তু মেয়েদের রান্নাঘরে অনেক কাজ থাকে, যেগুলো নাকি ছেলেরা বুঝবে না। এটা একমাত্র মেয়েরাই বলতে পারবে যে রান্নার শেষেও কিন্তু রান্নাঘরে অনেক কাজ জমে থাকে, ধোয়া মোছা থেকে শুরু করে সম্পূর্ণ। ছাড়াও ছেলেকে গোসল করাবো, ছেলেকে খাইয়ে দিব। আমার ছেলে তো নাছরবান্দা, সে হাত দিয়ে খাবে না, তাকে খাইয়ে দিতে হবে। তো ছেলেকে গোসল করে খাওয়াই দিব, আমি গোসল করব, একটু ঘর দুয়ার সব কিছু আর একটু গোছাবো। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।